প্রিয় ভাই বোনেরা, আজকে আমি তোমাদের বিন্যাস ও সমবায় এই চ্যাপ্টারটির এই যে বিশেষ সংযোজনী বই, এখান থেকে কিন্তু আমি অঙ্কগুলো সলভ করাচ্ছি। ক্লিয়ার? তো এখান থেকে আমি আজকে বেশ কয়েকটা অঙ্ক সলভ করাবো। তো প্রথমে অঙ্ক নাম্বার লেখো 9, 10। কী বলেছে অঙ্কে? এন ও আর ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর লেস দ্যান অর ইকুয়াল টু এন হলে এন পি আর এটা ইকুয়াল টু এই চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো অনেক স্টুডেন্ট আছে এটাকে ভেঙে করার চেষ্টা করবে। ক্লিয়ার? তো এগুলোকে না যখনই তোমরা দেখবে এন পি আর সমান কিছু মানে এন আর এগুলো দেখতে পাবে, ক্লিয়ার, হোক সেটা বিন্যাস চ্যাপ্টার বা সমবায় চ্যাপ্টার, যে কোনো চ্যাপ্টারে যদি দেখতে পাও তাহলে তোমরা টার্গেট নেবে কোনো একটা পার্টিকুলার এক্সাম্পলের হেল্প নিয়ে বা পার্টিকুলার ভ্যালুর হেল্প নিয়ে। কীরকম? ধরো আমি দেখতেই পাচ্ছি যে এনটাকে তো বড় হতে হবে, আরটাকে তো ছোট হতে হবে, তাই না? নিজে ছোট হয় বা সমান এনের থেকে। তো আমি ওইখানে এক কাজ করি, আমি এনের মান আমি ধরে নিচ্ছি 2। ক্লিয়ার? এনের মান 2 ধরে নিলাম, আর আরের মান আমি ধরে নিচ্ছি 1। তুমি ইচ্ছা করলে এনের মানটা 5 ধরতে পারো, এনের মানটা 3 ধরতে পারো, 4 ধরতে পারো, তোমার ইচ্ছা। কিন্তু যাই ধরো না কেন আমরা এমন মান ধরবো যেন গণনা করার পর একটু সুবিধা পাই আমরা, তাই না? এমন মান ধরলে তুমি 1000 মানও ধরতে পারো, কিন্তু ক্যালকুলেশন করার সময় তো টাফ হয়ে যাবে। ওই কারণে টার্গেট হচ্ছে এমন মান ধরো যদি গণনা তোমাদের হাতের মুঠোয় থাকে। এবার যখনই এনের মান 2 আর এর মান 1 ধরলাম, তো আমি লেফট হ্যান্ড সাইডেও বসাবো আর অপশানেও বসাবো, দেখব যে কোনটার ক্ষেত্রে উত্তরটা একই আসছে। তো আমি যদি এইখানে মানটা বসাই এন পি আর, কেমন? যদি এখানে মানটা বসাই তো কি পাচ্ছি দেখো, আমি তো এনের মান 2 লিখেছি, পি আর এর মানটা 1 লিখেছি। আর প্রত্যেকে জানো 2p1 এটা ভাঙার কৌশল কি? উপরের ফ্যাক্টোরিয়াল আর বাই হচ্ছে কি ডিফারেন্স, ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? মাথায় রাখবে সবাই যে এন পি আর এটা ভাঙার কৌশল হচ্ছে উপরের ফ্যাক্টোরিয়াল বাই ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। আর এনসিআর ভাঙার কৌশল কি? এনসিআর এটা ভাঙার কৌশল হচ্ছে উপরের ফ্যাক্টোরিয়াল বাই নিচের ফ্যাক্টোরিয়াল ইন্টু কত? ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। এটা সূত্র। তাহলে আমরা এনপিআর এর ফর্মুলাটা ভাঙলাম, তো ক্যালকুলেশন করলে কী পাচ্ছি? ফ্যাক্টোরিয়াল 2 মানে কত? 2 × 1। আর নিচে পাচ্ছি ফ্যাক্টোরিয়াল 1 মানে কত হয়? 1 হয়। তো ক্যালকুলেশন করে পেলাম 2। তার মানে আমি এদিককার উত্তর 2 পেলাম। এবার দেখব আমরা এনের আর এর মানটা ওই সাইডে বসিয়ে কোথায় উত্তর আমি 2 পাচ্ছি। যদি তুমি অপশান এতে বসাও, অপশান এতে, তাহলে কি পাচ্ছ দেখো তো, এনের মানটা 2 বসাও, তো 2 - 1 মানে 1, পি আর এর মানটা তো 1, তাহলে 1 - 1 মানে 0। কি তাই তো? আমরা প্রত্যেকে জানি যদি এটাকে কেউ ভাঙতে যাও, ভাঙতে গেলে কী পাই? উপরের ফ্যাক্টোরিয়াল, উপরের ফ্যাক্টোরিয়াল আর নিচে কি হয়? ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। তো 1 থেকে 0 বাদ দিলে কত হয়? 1। তাহলে ক্যালকুলেশন করে কি পাচ্ছি আমরা? 1 পাচ্ছি। আমরা যখনই এই গণনাটা করে ফেললাম না, দেখো মজার বিষয়, ওই পার্টটা তো এখানেও আছে এখানেও আছে, তাই বারবার আমি আর ক্যালকুলেশনটা করতে যাব না, আমি তো একবার ক্যালকুলেশনটা করে ফেললাম এখানে। এবার চলো অপশান বি দেখি। অপশান বি আছে আর ইন্টু ওইটা। আচ্ছা, আর এর মানটা কত? আর এর মান হচ্ছে 1 আর এন এর মান কত? 2। তাহলে 2 - 1 মানে কত হয়? 1, পি 1 - 1 মানে কত? 0। কিন্তু আমি একটু দেখলাম 1p0 মানে তো 1 হয়, আর একের সঙ্গে 1 গুণ করলে 1 হয়। অপশান সি দেখো, যখন তুমি এন এর মান আর এর মানটা পুট করবে, এন এর মানটা 2 পুট করো, তো 2 ইন্টু কত? 2 - 1 মানে 1, পি আর এর মান তো 1, 1 - 1 মানে 0। কিন্তু একটু আগে দেখো 1p0 এর মানটা 1 পেয়েছিলাম, তো 1 এর সঙ্গে 2 মাল্টিপ্লাই করো, তো 2 পাচ্ছ। ক্লিয়ার? তো দেখো আমি এই চারটে অপশানের মধ্যে অপশান সি এর যে রেজাল্ট সেটা কিন্তু এর সঙ্গে ম্যাচ করে গেল। ওই কারণে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। কেউ যদি মনে করো আমি এন আর আর এর পরিবর্তে অন্য সংখ্যা নেব, তাও কিন্তু অঙ্কটা হবে, তবে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটু নজর রাখতে হবে যেন গণনাটা ছোট হয়। লিখে নাও অঙ্কটা।
এবার অঙ্ক নাম্বার 20 কি বলেছে, মন দিয়ে শোনা অঙ্কটা সবাই। একই অঙ্ক একাধিকবার ব্যবহার না করে, ক্লিয়ার? মানে এখানে যে অঙ্কগুলো দিয়েছে না, 2 একটা অঙ্ক, 0 একটা অঙ্ক, 4 একটা অঙ্ক, 3 একটা অঙ্ক, 8 একটা অঙ্ক, এই অঙ্কগুলোকে তুমি বারবার ইউজ করতে পারবে না। অঙ্কগুলির সাহায্যে কতগুলি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যায়, ক্লিয়ার? 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বানাতে হবে। মানে মানে এক্সাম্পলটা এরকম বাবু, এক্সাম্পলটা এরকম, যেমন 20,438, এটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি, তাই তো? বা বলতে পারি 82,430, এটা কি 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমি কিন্তু কোনো সংখ্যা ডবল বা 3 বার নিচ্ছি না, সংখ্যাগুলোকে একবারই ব্যবহার করেছি। কেউ যদি বলো স্যার এরকম নেওয়া যাবে কি 88823, উত্তর না, এটা কিন্তু নেওয়া যাবে না। আমাদের রেস্ট্রিকশান দিয়ে দিয়েছে যে কোনো অঙ্ক একাধিকবার ব্যবহার করা যাবে না, ক্লিয়ার? আবার লক্ষ্য করো তো, যখন সংখ্যা দিয়েছে আমি লিখলাম 02438, এটা কি হবে স্যার? দেখো এটাও কিন্তু হচ্ছে না, কেন? কারণ সামনে শূন্য থাকলে গেলে ওর তো দাম থাকে না, তখন আমি পাচ্ছি কত, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ঠিক কি না? মানে সামনে শূন্য থাকা বিপদ। তাহলে আমরা এরকম অঙ্ক করবো কেমন করে? তো তোমাদের অলরেডি ক্লাসে এরকম টাইপের অঙ্ক করিয়েছি, ফলে ভয়ঙ্কর কিছু নেই। যদি কেউ মনে করো তাহলে চ্যানেলে এসে দেখে নিতে পারবে। কি বলেছে এখানে দেখে নাও, 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, ওই কারণে আমি 5টা ঘর টানছি, 1 2 3 4 5, ক্লিয়ার? একটু মন দিয়ে শোনো সবাই, 5 অঙ্ক বলেছিল তো, তাই 5টা ঘর টানলাম, ক্লিয়ার? 1 2 3 4 5টা। এবার সংখ্যা তো ওই 5টা বলেছে, 20438, কিন্তু এখানে একটা কন্ডিশন ওরা তোমাদের না অলক্ষ্যে বলে দিয়েছে, ক্লিয়ার? মানে সরাসরি বলেনি, সেটা হচ্ছে 0, কারণ 0 নিজে একটা কন্ডিশন, নিজে একটা শর্ত। আর আমরা জানি ওই শর্ত একমাত্র 0 সামনে বসলেই পুরো সংখ্যাটা কিন্তু আর 5 অঙ্ক থাকবে না, হয়ে যাবে 4 অঙ্ক। তার মানে আমি বুঝে গেলাম যে এই ঘরটার জন্য কারা কারা পার্টিসিপেট করবে, আগে দেখে নিই। তাহলে এই ঘরটা যেন পার্টিসিপেট করবে, 0 তো করবে না, 2438, 2438, এই 4টে সংখ্যা কিন্তু এই ঘরটার জন্য পার্টিসিপেট করছে। তাহলে এই ঘরটা কত উপায় ফিল আপ হবে? তাহলে 1টা উপায়, 2টো উপায়, 3টা উপায়, 4টা উপায়, ক্লিয়ার? তাহলে এই ঘরটা কত উপায় ফিল আপ হচ্ছে? 4 উপায় ফিল আপ হচ্ছে। বলো এই ঘরটার পুরো কেস বুঝতে পারলে কিনা? কারো কোনো সমস্যা নেই? 0 পার্টিসিপেট করতে পারছে না, কারণ পার্টিসিপেট করলে গেলেই সামনে 0 বসলে গেলে অঙ্কটা আর 5 অঙ্ক হবে না। তাই এবার আমি চাই একটা পার্টিকুলার রেজাল্ট যেন লাস্টে বুঝতে পারি যে না 5 অঙ্কই হলো। ওর জন্য আমরা করব কি, এদের মধ্যে কোনো একজনকে বসিয়ে দাও তোমাদের ইচ্ছা মতন। তো চলো আমি 2কে বসিয়ে দিচ্ছি, ক্লিয়ার? যদি 2 বসে যাই তাহলে পরের ঘরটার জন্য কারা কারা পার্টিসিপেট করবে? পরের ঘরটার জন্য তো 2 তো বসে গেছে, তাহলে 2 আর আসবে না, তাহলে কে কে রয়েছে? 0 4 3 আর 8, তাই না? এই 4 জন, এই 4টা সংখ্যা, 4টা অঙ্ক। কারণ দেখো অলরেডি কিন্তু এখানে 0 বসতে পারছিল না, 0 বাদ দিয়ে বাকি যারা ছিল তাদের মধ্যে একজন বসে গেছে, তার মানে কি বাকি 3 জন থাকবে। তো 0কে নিলাম আর বাকি যে 3 জন তাদেরকে নিলাম। এবার বলো এই ঘরটা কত উপায় ফিল আপ হবে? 0 বলছে আমি বসবো, 4 বলছে না আমি বসবো, 3 বলছে আমি বসবো, 8 বলছে আমি বসবো, তাহলে এই ঘরটা কত উপায় ফিল আপ হচ্ছে? 4 উপায়। এবার এদের মধ্যে কেউ না কেউ তো একজন বসবে, বলো কাকে বসাতে চাও? 0কে? তো 0কে বসাই। যদি 0 বসে যাই তাহলে 0 তো আর রিপিট হবে না, কারণ বলে দিয়েছে একই সংখ্যা একাধিকবার ব্যবহার করা যাবে না। ওই কারণে পরের ঘরটার জন্য এবার পার্টিসিপেট করবে 4 3 8, কারণ এখানে 0টা বসে গেছে তাই। এবার এই 3 জন আর সিট একটা মারপিট করছে, ও বলছে আমি বসবো, একটা উপায়, ও বলছে আমি বসবো আর একটা উপায়, ও বলছে আমি বসবো আর একটা উপায়। টোটাল উপায় হচ্ছে কটা? 3টা। এদের মধ্যে কেউ একজন বসবে, ধরে নিলাম 4 বসবে। যদি 4 বসে যায় তাহলে ওই সংখ্যাটা আর বারবার ইউজ করতে পারবো না। ওই কারণে এবার 3 আর 8 এরা চলে গেল এখানে। 3 বলছে আমি এই ঘরটা বসবো, একটা উপায়, 8 বলছেন আমি বসবো আর একটা উপায়, তাহলে কটা উপায়? 2টো উপায়। এবার কেউ একজন বসবে, ধরে নাও 3কে বসিয়ে দাও,
তাহলে কে পড়ে থাকলো? একমাত্র 8 পড়ে থাকলো। ওর সামনে কটা উপায় আছে এই ঘরটা ফিল আপ করার? একটাই উপায় আছে, তাহলে 8 বসে গেল। তাহলে পার্টিকুলার কেসে দেখো তুমি, পার্টিকুলার কেস যেমন ভাত যখন আমরা রান্না করি তখন কি করি? সব ভাত তো টিপে দেখি না, একটা ভাত টিপে দেখতে হয় পুরো হাঁড়ির ভাত সিদ্ধ হয়েছে কিনা। তো ঠিক একটা ভাত টিপে দেখলাম, হ্যাঁ এটা 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেছে। আর এর জন্য আমরা বিন্যাস সংখ্যা কত পেলাম? বিন্যাস সংখ্যা পেলাম এতটা। এবার তোমরা একটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে কী পাচ্ছ আমাকে বলো? 96। ক্লিয়ার? তার মানে অপশান হচ্ছে এ, এটা এ হচ্ছে অপশান, কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? লিখানো চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 21 বলেছে 8টি বিন্দুর মধ্যে 3টি বিন্দু সমরেখ। ওই 8টি বিন্দু থেকে যে কোনো 2টি বিন্দু যুক্ত করে মোট কতগুলি সরলরেখা পাওয়া যাবে? তো এই অঙ্কটা করার আগে না আমার মনে হয় সবচেয়ে বেস্ট হবে একটা পার্টিকুলার অন্য একটা অঙ্কের উদাহরণের মাধ্যমে অঙ্কটাকে বোঝা। তাহলে মন থেকে কিছু ডাউট থাকে, ওই ডাউটগুলো ক্লিয়ার হবে। তো আমি 8টা বিন্দু না দিয়ে না আমি 5টা বিন্দু নিচ্ছি। ক্লিয়ার? 5টা বিন্দুর মধ্যে 3টা বিন্দু সমরেখ আমি নিচ্ছি। তো ছবিটা যদি আঁকি তাহলে কেমন হয় বলো তো? ধরো এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই আরেকটা বিন্দু, আমি 5টা বিন্দু নিচ্ছি। 5টা বিন্দুর মধ্যে 3টা সমরেখ। ক্লিয়ার? তো 3টা বিন্দু হলো যেটা সমরেখ, তাহলে আমি আর 2টো বিন্দু এখানে নিই, এই একটা বিন্দু আর এই একটা বিন্দু। ক্লিয়ার? তো দেখো আমি বিন্দুগুলোকে এমন করে নিলাম যে এখানে 3টা বিন্দু একই রেখায় আছে, আর বাকি কোনো বিন্দুগুলো দেখবে আর একই রেখায় নেই, 3টে বিন্দু একই রেখায় নেই। ক্লিয়ার? এখন ওদের মধ্যে প্রশ্ন এটাই যে আমরা তাহলে টোটাল কটা স্ট্রেট লাইন আঁকতে পারবো? 2টো করে পয়েন্ট যোগ করে করে। দারুণ অঙ্ক একদম। তো দেখো আমরা একদম প্র্যাকটিক্যালি ওয়েতে আগে সরলরেখার সংখ্যাটাকে বানাই। কেমন করে দেখে নাও। আমি এই 2টো পয়েন্ট জয়েন করলাম, তাহলে আমি একটা স্ট্রেট লাইন পেলাম। আমি এই পয়েন্ট দুটোকে জয়েন করলাম, তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। কি তাই তো? আমি যদি এই 2টো পয়েন্টকে জয়েন করি তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। যদি আমি এই 2টো পয়েন্টকে জয়েন করি তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। বলো আর কোনটা জয়েন করব? দেখো আমি যদি এই পয়েন্টটাকে জয়েন করি তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্টকে জয়েন করি তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। আর পাওয়া যাবে? যাবে। এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই 2টো পয়েন্টকে জয়েন করো, জয়েন করলে আমরা আরেকটা স্ট্রেট লাইন পেলাম। এবার যারা যারা সমরেখ বিন্দু আছে না, এবার তাদেরকে ক্যালকুলেশন করো। স্যার সমরেখ বলতে আমি না সমরেখর জন্য একটু ব্র্যাকেট ইউজ করছি। দেখো সমরেখর জন্য আমি এই পয়েন্ট আর এই পয়েন্ট যুক্ত করছি, তাহলে একটা স্ট্রেট লাইন পেলাম। আমি এই পয়েন্ট আর ওই পয়েন্ট যুক্ত করছি, তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। কি তাই তো? আমি একদম এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট ডিরেক্ট যুক্ত করছি, তাহলে আরেকটা স্ট্রেট লাইন পেলাম। মানছো বিষয়টা? কী করলাম? তো এগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু যেটা সমরেখ 3টা বিন্দু ছিল, এই পয়েন্ট থেকে ওই পয়েন্ট জয়েন করলাম একটা পেলাম, ওই পয়েন্ট থেকে ওই পয়েন্ট জয়েন করলাম আরেকটা পেলাম, আর ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট জয়েন করলাম আরেকটা পেলাম। তাহলে বলতে পারবে আমরা টোটাল এখানে কটা পেলাম? 10টা না? 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল কিন্তু 10টা আমি স্ট্রেট লাইন আঁকতে পারছি। কি পারছি তো? তো আমরা এই যে 10টা স্ট্রেট লাইন আঁকলাম, আমরা এটাকে না একটু অন্যভাবে বলতে পারি। কেমন করে জানো? দেখো আমি এইভাবে বলতে পারি, টোটাল বিন্দু কটা বলো তো এখানে? টোটাল বিন্দু কটা? 5টা না? 1টা 2টা 3টা 4টা 5টা, তো 5টা বিন্দু। ক্লিয়ার? আর কটা করে পয়েন্ট নিয়ে আমি স্ট্রেট লাইন বানাচ্ছি বলো তো? 2টো করে পয়েন্ট নিয়ে, তাহলে 5C2। যদি তুমি ওটা গণনা করো, গণনা করলে দেখবে তোমরা 10 পাবে। ক্লিয়ার? গণনা করো এটাকে। 5 মানে কত? 5 × 4, আর নিচে কি 2 × 1, কাটাকাটি করো তো 10 পাচ্ছ। ক্লিয়ার? তো আমি যখন অঙ্ক করব তখন আমি এভাবে কিন্তু প্র্যাকটিক্যালি ওয়েতে লিখবো না, ডিরেক্ট কি লিখবো? টোটাল পয়েন্ট কটা, সি, যেহেতু স্ট্রেট লাইন আঁকছি 2টো পয়েন্ট প্রয়োজন, তাই নিচে 2 দেবো, তাহলে এই গণনাটা পেয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? কিন্তু মনে রাখো সবাই, যখন তুমি এই ক্যালকুলেশনটা করেছো না,
এখানে কিন্তু সমরেখ পার্টটা ঢুকে আছে। কিন্তু লক্ষ্য করো তো, এটা কি তিনটে সরলরেখা না একটাই সরলরেখা? আমি এখান থেকে ওখানে জয়েন করলাম, একটা স্ট্রেট লাইন পেলাম, ওখান থেকে ওটা জয়েন করলাম, আরেকটা স্ট্রেট লাইন পেলাম, আবার এখান থেকে জয়েন করলাম, আরেকটা স্ট্রেট লাইন পেলাম, টোটাল তিনটে পেয়েছি, তাই না? কিন্তু ওটা তো নামে তিনটা না, ওটা তো একটাই স্ট্রেট লাইন। ক্লিয়ার? কারণ সমরেখ যে একই রেখায় অবস্থিত, ওই জন্য আমরা কি করব, এই যে বাড়তি তিনটে স্ট্রেট লাইন আমি বিয়োগ করে দেবো, -3। ক্লিয়ার? মানে আমি সমরেখকে চাইছি না, আমি চাইছি সমরেখর পরিবর্তে একটা স্ট্রেট লাইন। তো এখানে তো সমরেখ সমেত স্ট্রেট লাইন ছিল, তাই আগে সমরেখটাকে বাদ দিয়ে দিলাম। ক্লিয়ার? সমরেখ কটা সরলরেখা পেয়েছিলাম? তিনটা পেয়েছিলাম, তাই সমরেখটাকে বাদ দিয়ে দিলাম। কারণ আমি চাই যেন অঙ্কে সমরেখর ক্যালকুলেশন না থাকুক, সমরেখর পুরো গোষ্ঠীটাকে উড়িয়ে দিলাম একদম। তাহলে বলো তো, আমি আমি কি বিয়োগ করছি? 3 বিয়োগ করছি। এই 3টা কেমন করে ক্যালকুলেশন করব? তো বলো, সমরেখ বিন্দু কটা আছে? 3টা, 1টা 2টো 3টা, তাই 3 সি, আর স্ট্রেট লাইন আঁকতে 2টো করে পয়েন্ট লাগে, তাই 2। তো 3C2 কাউন্ট করো, দেখবে 3 পাবে। ক্লিয়ার? তাহলে কি করলাম? প্রথম স্টেপে, স্টেপ ওয়ানে আমরা করলাম কি, টোটাল আমি দেখতে গেলাম না কোনটা সমরেখ কোনটা সমরেখ না, আমি সরলরেখা কটা পাবো। সেকেন্ড স্টেপে কি, সেকেন্ড স্টেপে আমি এক কাজ করলাম, সমরেখ যতগুলো সরলরেখা পাবো ওইটিকে বাদ দিয়ে দিচ্ছি। ক্লিয়ার? বাদ দেওয়ার পর আমরা কি চাই, আমরা তো কখনো চাই না বাদ দিয়ে দেবো, আমরা চাই যে আমি যে তিনটে যে রেখা সরলরেখা পেয়েছিলাম, আসলে ওটা কটা সরলরেখা? একটাই সরলরেখা, তাই না? দেখো, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আমি যে তিনটা আঁকার চেষ্টা করছি, আসলে কি ওটা একটাই তো সরলরেখা। ওই কারণে আমি করছি কি, +1 করলাম। কারণ কি বলতো, এই গণনা আর এই গণনাতে অলরেডি কিন্তু সমরেখাটা কেটে গেছিলো, কিন্তু আমি তো একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তাই +1 দিলাম। কেমন? তো +1 দিলাম। তো এটা ক্যালকুলেশন করলে আমরা যা পাবো ওটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে গণনা করো, তাহলে কত পাচ্ছ বলো? এক্ষেত্রে গণনা করো, তাহলে 7, 3 3 কেটে যাচ্ছে, +1 8। তার মানে তুমি 8টা কিন্তু স্ট্রেট লাইন আঁকতে পারবে। বলো, পরিষ্কার বুঝতে পেরেছো কিনা? কারো মনে ডাউট নেই তো? তাহলে কি করলাম, যেহেতু পয়েন্ট ছিল 5টা, তাই সমরেখ হোক না হোক ওগুলো দেখতে গেলাম না, আমি টোটাল স্ট্রেট লাইন পাচ্ছি 10টা। ওর গণনা করার টেকনিক এটা, সমবায় রেসপেক্টে। কিন্তু এখানে আমরা দেখলাম যে সমরেখ সমেত গণনাটা হয়ে গেছে, কিন্তু আমরা জানি সমরেখ তো একটাই স্ট্রেট লাইন পাই, তিনটে পাই না, একটাই পাই। তাই এক কাজ করলাম, আমি আগে 3টাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে আমি একটা পাবো। ক্লিয়ার? সমরেখ 3টাকে বাদ দিয়ে দাও, তাহলে সমরেখ আর নাই, ওই সমরেখর পরিবর্তে কি একটাই মাত্র রেখা পাবো। নিয়ে গণনা করে যা পেলাম এটা হচ্ছে উত্তর। এবার আমি একদম চলো এই অঙ্কটাকে সলভ করি, দেখবে সবাই। 3টা স্টেপে অঙ্ক। স্টেপ 1, ফার্স্ট স্টেপ কি বলো? এখানে টোটাল বিন্দু কটা আছে? 8টা বিন্দু। আর কটা সমরেখ বলেছে? 3টা বিন্দু সমরেখ। যেহেতু 8টা বিন্দু আছে, তাহলে 8C2। কেমন? 8টা বিন্দু, তাই 8C2। স্টেপ 1 কমপ্লিট। এবার স্টেপ 2, আমি কিন্তু এখানে সমরেখগুলোও কাউন্ট করে ফেলেছি, যেমন ঠিক এখানে করেছিলাম। তাই সমরেখটিকে আমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমি কি বাদ দেবো বলো তো? বলো, সমরেখ কটা আছে বলো? 3টা বিন্দু, ওই কারণে 3C2 সমরেখ বাদ দিয়ে দিলাম। এবার স্টেপ নাম্বার 3 কী করব? এবার সমরেখ যখন বাদ হয়ে গেল, ওই সমরেখর পরিবর্তে আমরা কি একটাই মাত্র স্ট্রেট লাইন পাবো, সেটা যোগ করছি। ক্লিয়ার? এবার তোমরা এটা গণনা করে উত্তর কী পাচ্ছ বলো? তো 8C2 মানে কত? 8C2 মানে হচ্ছে 8 × 7/2 × 1 মাইনাস 3C2 মানে কত? 3 × 2/2 × 1 প্লাস কত? 1। কাটাকাটি করো, 4 7 28, মাইনাস কত? 3, প্লাস কত? 1। তার মানে কত পাচ্ছি? 26। অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। লিখে নাও চটপট। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 18 কি বলেছে?
একটি সমতলে 15টি বিন্দু আছে, যাদের মধ্যে 8টি বিন্দু সমরেখ। ক্লিয়ার? বিন্দুগুলি থেকে উৎপন্ন ত্রিভুজের সংখ্যা কত? এবার সরলরেখা বলেনি, কিন্তু ত্রিভুজ বলেছে। আমি ওই কারণে দেখো 21 নম্বরের পরে আমি 18 নম্বরটা করাচ্ছি, যাতে তোমাদের মানে আগের যে অঙ্কের থটটা যেন মনে থাকে তার জন্য। ক্লিয়ার? তো চলো আমি আগে ছবিটা এঁকে নিই। কটা বিন্দু আছে? 15টি বিন্দু আছে, যার মধ্যে 8টি বিন্দু সমরেখ। 8টি সমরেখ, আগে সমরেখ বিন্দুগুলো আঁকি। 1 2 3 4 5 6 7 8। কেমন? 8টা বিন্দু সমরেখ বলেছে, তাই একই রেখায় আঁকলাম। কিন্তু বিন্দু কটা? 15টা। 8 9 10 11 12 13 14 15। ক্লিয়ার? স্যার হলো কি? হলো না কেন বলো তো? কারণ এরা আবার একই রেখা চলে আসলো যে। একটু উপরে করি, ব্যাস। ব্যাস, মোটামুটি আমি আঁকার চেষ্টা করলাম। টোটাল 15টা বিন্দু। ক্লিয়ার? পরীক্ষার হলে আমাকে বিন্দু আঁকতে হবে না, জাস্ট বোঝানোর জন্য, কনসেপ্টের জন্য আমি আঁকলাম। তো টোটাল এখানে 15টা বিন্দু আছে, 8টা বিন্দু সমরেখ, 9 10 11 12 13 14 15। ক্লিয়ার? এখন ওদের প্রশ্ন এটাই যে আমরা টোটাল কটা ত্রিভুজ পাবো। একদম ঠিক আগের মতোই, আগে যেরকম আমরা ক্যালকুলেশন করলাম না 3টা স্টেপে, ওরকমই স্টেপ ভাগ করে করছি। তো স্টেপ 1 কি বলো? টোটাল বিন্দু কটা আছে এখানে? 15টা। তার মানে আমি বুঝে গেলাম 15C। বলতে পারবে সরলরেখার জন্য তো 2টো পয়েন্ট প্রয়োজন, কিন্তু ত্রিভুজ আঁকার জন্য কটা পয়েন্ট প্রয়োজন? 3টা। তাহলে 15C3। কিন্তু এখানে সমরেখগুলো তো অ্যাড হয়ে যাবে, তাই না? সমরেখগুলো তো অ্যাড হয়ে যাবে এখানে। ওই জন্য স্টেপ 2-এ আমি ওই সমরেখটিকে বাদ দেব। স্যার সমরেখ কটা আছে বিন্দু বলো? সমরেখ বিন্দু কটা আছে? 8টা আছে। 8টে বিন্দু সমরেখ, ওই কারণে 8C3। ক্লিয়ার? এবার স্টেপ 3-তে আমরা সরলরেখা কী করতাম বলো? কি করতাম? +1 লিখতাম না? কেন +1 লিখতাম? কারণ এই যে সমরেখ বিন্দুগুলো আছে, ক্লিয়ার, এতগুলো স্ট্রেট লাইনের পরিবর্তে আমরা কটা পেতাম? একটাই মাত্র রেখাংশ পেতাম, ওই কারণে +1 লিখতাম। ক্লিয়ার? কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে বলো তো, আমরা কি এই সমরেখ বিন্দু দিয়ে কোনো ত্রিভুজ পাচ্ছি? আরে ভাই, সমরেখর মধ্যে একটা বিন্দু, তো তোদের মধ্যে কি একটা বিন্দু উপরে থাকতো, তবে না একটা ত্রিভুজ পেতাম। কিন্তু সমরেখ হওয়ার জন্য আমি কিন্তু কোনো ত্রিভুজ গঠন করতে পারছি না। ওখানে সরলরেখা গঠন হয়ে যাচ্ছে, একটা স্ট্রেট লাইন গঠন হচ্ছে, তাই স্ট্রেট লাইনের ক্ষেত্রে 1+ করতাম। কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে কোনো ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে না, তাই 0টি ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ক্লিয়ার? কারণ সমরেখ যেহেতু রয়েছে, পয়েন্টগুলো একই রেখায় আছে, তাই ত্রিভুজ তৈরি হলো না। ত্রিভুজ তৈরি হলো না মানে কি? 0টা হয়েছে। এবার যদি এটা গণনা করো, তাহলে কী পাচ্ছি গণনা করলে? তো 15C3, তাহলে 15 × 14 × 13 বাই 3 × 2 × 1 মাইনাস 8C3 মানে কত? 8 × 7 × 6 বাই 3 × 2 × 1। যদি কাটাকাটি করো তাহলে কী পাচ্ছ? 3 দিয়ে কাটো, 3 5 15, 2 দিয়ে কাটো, 7 2 14, আর এদিকে 3 2 6, 6 কেটে যাচ্ছে। তো আলটিমেটলি কী পেলাম বলো? আমি পাচ্ছি 5 × 7 × 13 মাইনাস কত? 8 × 7। বলো গণনা করে কত পাওয়া যাচ্ছে? 399। তাহলে 399 হচ্ছে এর উত্তর। অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো, একদম ফাটাফাটিভাবে লিখে নাও। এবার যে অঙ্কটা দিয়েছে ফ্যাক্টোরিয়াল 70, এই সংখ্যাটির শেষে যতগুলি শূন্য হবে তার সংখ্যা কত? এর মানে কি জানো? ফ্যাক্টোরিয়াল 70কে না ভাঙবে, 70 × 69 × 68 এরকম করে ভাঙবে। ভাঙতে 1 অবধি নিয়ে যাবে, তারপর সবটিকে গুণ করবে। গুণ করার পর যে রেজাল্টটা পাবে, দেখবে ওই সংখ্যাটার পিছনে শূন্য কটা আছে। ক্লিয়ার? এই 4টা অপশানের মধ্যে কোনো একটা অপশান হবে। তো এগুলো অঙ্ক তুমি যদি অন্য সেন্সে বা অন্য টেকনিকে করো, তাহলে সময় সাপেক্ষ। তো এগুলোর জন্য কিন্তু একেডি স্যারের কাছে পড়ছো।
ক্লিয়ার? আর ট্রিক্স থাকবে না তা কি হয়? ক্লিয়ার? ট্রিক্সের সম্রাট রয়েছে এখানে। কেমন কীরকম টেকনিক দেখে নাও সবাই। এখানে খালি ফ্যাক্টোরিয়াল 70 কেন, যে কোনো সংখ্যা থাক না কেন, যেমন যেমন ধরো আমি এখানে উত্তরটা লিখবো, তো তাই ওই পার্টটা রাখলাম। যেমন ধরো ফ্যাক্টোরিয়াল 100, কেমন ফ্যাক্টোরিয়াল 100, ওটাকে ভাঙতে গেলে আমরা লাস্টে শূন্য কটা পাবো? ক্লিয়ার? তো ট্রিক্স হচ্ছে কি জানো? ট্রিক্স হচ্ছে, আমি জাস্ট এটা এক্সাম্পল দিচ্ছি, তোমাদের কাজ হচ্ছে তোমরা 100কে না অল টাইম 5 দিয়ে ভাগ করবে। কি দিয়ে ভাগ করবে? 5 দিয়ে। স্যার সব অঙ্কের ক্ষেত্রেই? সব অঙ্কের ক্ষেত্রে 5 দিয়ে ভাগ করবে। তাহলে 5 20 কী হচ্ছে? 5 20 100। ক্লিয়ার? স্যার এবার কি করবেন? আবার ওই যে ভাগফল পেলাম না, ভাগফলটা পেলাম, ওকে আবার 5 দিয়ে ভাগ করো, ওকে আবার 5 দিয়ে ভাগ করো। তো 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 5 20। ক্লিয়ার? আবার তুমি ওই 4কে 5 দিয়ে ভাগ করো, তো ভাবো তো 4কে কি 5 দিয়ে ভাগ করা যাবে? 4 ওকে কি 5 দিয়ে ভাগ করা যাবে? ভাগ যেহেতু ছোটো হয়ে গেছে তাই ভাগটা স্টপ করে দিলাম। ক্লিয়ার? ফলে ভাগ কতক্ষণ অবধি যাবে? যখন দেখবো ভাজ্য ছোট হয়ে গেছে তখন কিন্তু ভাগ করা বন্ধ করে দেবে। ভাগ কী দিয়ে করবে? অল টাইম 5 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? এবার লাস্ট কাজ কি? লাস্ট কাজ হচ্ছে তুমি যে এই ভাগফলগুলো পেলে না, ওই খালি ভাগফলগুলো যোগ করে দাও। তাহলে 20 আর 4 যোগ করলে কত হলো? 24। তার মানে ফ্যাক্টোরিয়াল 100কে তুমি ভাঙো, তার লাস্টে তুমি 24টা শূন্য পাবে। কটা শূন্য পাবে? 24টা। ক্লিয়ার? এত সহজ অঙ্ক। যেমন দেখো এবার তোমার দেখাচ্ছি ফ্যাক্টোরিয়াল 70-র ক্ষেত্রে। দেখো কি ট্রিক্স। তো কি করবে তোমরা? 70কে বলো কি দিয়ে ভাগ করবে? বলো বলো কি দিয়ে ভাগ করবে? 5 দিয়ে ভাগ করবে। যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ? 5 × 14 মানে কি হয়? 70। কি তাই তো? এবার দেখো আমি কি পেলাম? এখানে সংখ্যাটি 14 পেয়েছি, তাই এই 14কে আবার ভাগ করব। বলো কি দিয়ে ভাগ করব? আবার 5 দিয়ে। তাহলে কি দিয়ে যাচ্ছে? বলো কি দিয়ে যাচ্ছে? 5 দুগুণে 10, তাই না? কারণ 3 5 15 বড় হয়ে যাবে না? তো ভাগশেষ কত পেলাম বলো? 4 পেলাম। তো এবার আমি আবার এই 2কে ভাগ করব 5 দিয়ে। তো তোমরা বলো যখন 2কে 5 দিয়ে ভাগ করতে যাব ভাগ কি হবে? ভাগ তো হবে না। কেন ভাগ হবে না? কারণ হচ্ছে ভাজ্যটা ছোট হয়ে গেছে। ক্লিয়ার? ফলে আমরা এবার কি করব? আমরা আর ভাগ করতে যাব না। এবার সুন্দর করে তলায় দাগ দাও। আর এখানে দেখো যে সংখ্যাগুলো কী পাচ্ছি। ক্লিয়ার? তো ভাগফলগুলো কী কী পাচ্ছি? তো 14 আর 2, তো 14 আর 2 যোগ করলে কত হয়? 16। তার মানে উত্তর কী হচ্ছে? অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো তোমরা নিজে একটা করো দেখি। ফ্যাক্টোরিয়াল 200, এটা নিজে করো দেখি পারো কিনা করতে। তাহলে আমরা কি দেখছি? এই যে 200 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? ওকে ভাঙলে আমরা আলটিমেটলি সংখ্যাটা শেষে শূন্য কটা পাবো। তো তোমরা করলে কি? এই 200কে প্রথমে ভাগ করলে কি দিয়ে? 5 দিয়ে, তাই তো? বলো কি কি যাচ্ছে? আচ্ছা এবার বলো কাকে কি দিয়ে ভাগ করব? আমরা এই যে ভাগফল পেয়েছি, এই ভাগফলকে আবার ভাগ করব 5 দিয়ে। তাহলে 5 8 40, এখনও ছাড়বো না। আমরা 8 পেয়েছি, এই 8কে আবার ভাগ করব 5 দিয়ে। ক্লিয়ার? 5 1কে 5, কারণ 2 দিয়ে তো যাবে না, বড় হয়ে যাবে। তো ভাগশেষ কত পাচ্ছি? 3। এবার আমি যে 1কে আবার 5 দিয়ে ভাগ করব, তো 1কে কি 5 দিয়ে ভাগ করা যাবে? কারণ 1 তো আমরা এখানে ভাজক হিসাবে মানে ভাজ্য হিসাবে কাজ করব, তো ছোট হয়ে যাবে। তাই আমরা যাব না। এবার আমরা করব কি? এখানে যে আমরা ভাগফলগুলো পেয়েছি সবটা যোগ করো। তো যোগ করলে কত পাচ্ছি? 49। অর্থাৎ ফ্যাক্টোরিয়াল 200 ওকে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর সংখ্যার পিছনে টোটাল 49টা শূন্য দেখতে পাবে। ক্লিয়ার? তো এই হচ্ছে আমাদের পাওয়ারফুল একদম অভিনব টেকনিক। লিখে নাও সবাইটা। এবার দেখো প্রত্যেকে অঙ্ক নাম্বার 23 কি বলেছে? যত বিভিন্ন উপায়ে n সংখ্যক বিভিন্ন বস্তুকে 3টি বিভিন্ন বাক্সে রাখা যায় তার সংখ্যা এই 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? ক্লিয়ার? আগেই বলি
আমি কিন্তু এরকম টাইপের অঙ্ক তোমাদের অলরেডি আগে করিয়েছি। কেমন? এরকম টাইপের অঙ্ক অলরেডি আগে করিয়েছি। কীরকম একটু মনে করে দিই, তাহলে বুঝতে পারো বিষয়টা। ফার্স্ট হচ্ছে নাম্বার 1, আঙ্গুল আর আংটির গল্প। ক্লিয়ার? কি বললাম? আঙ্গুল আর আংটির গল্প। যেমন ধরো আমার হাত টোটাল 5টা আঙ্গুল আছে এখানে, আর 4টে আংটি। ক্লিয়ার? আঙ্গুল 5টা আর আংটি 4টা। তো ওই 4টা আংটি এই 5টা আঙ্গুলে কটা উপায়ে পড়াতে পারবো? ক্লিয়ার? এরকম টাইপের অঙ্ক, কিংবা হোক সেটা চিঠির অঙ্ক। লেটার বক্স আছে আর চিঠি আছে, তাহলে চিঠিগুলো লেটার বক্সে কত উপায়ে ফেলতে পারবো? কিংবা এ ধরনের অঙ্ক, ধরো বক্স রয়েছে আর কিছু বস্তু রয়েছে, বস্তুগুলো আমরা বক্সের মধ্যে কত উপায়ে ফেলতে পারবো? কেমন? তো এগুলো সব কিন্তু একই স্টাইলের, একই লেভেলের টেকনিকের অঙ্ক। তো যদি আমি প্রথমে বলি আঙ্গুল আর আংটির গল্প, তাহলে দেখো আঙ্গুল কটা? 5টা, আর আংটি কটা বললাম? 4টা। তো 4টা আংটি এই 5টা আঙ্গুলে কত উপায় পড়াতে পারবো? তো এটা কনসেপচুয়ালি করা যায়, তবে ট্রিক্স বা টেকনিক্যালি বলবো যদি, তো দেখো যখন আমি আংটিটা পরবো, যখন আংটি পরবো আমি, ক্লিয়ার? যখন তোমার বৌদি আমাকে আংটিটা পরাবে, আমি যদি আঙুলটা এরকম করি পড়াও, তাহলে আংটি কি পরাবে? পরাবে না। কী করবে? আংটি ছুঁড়ে ফেলে দেবে। ক্লিয়ার? তো কি বলবো? আমাকেও একদম পুরো স্টেজ নিয়ে বলতে হবে পড়াও। ক্লিয়ার? তখন কিন্তু আংটিটা পরাবে। তার মানে আমরা বুঝতে পারছি যখন আংটি পরাবে না, আংটি পরাবে তো আংটি থাকছে উপরে আর আঙ্গুল কথা থাকছে নিচে, তাই না? তার মানে এরকম বিষয়টা। এটা হচ্ছে কি? আঙ্গুল, আর এটা হচ্ছে রিং, আংটি। ক্লিয়ার? তাহলে আঙ্গুল কটা? টোটাল আঙ্গুল হচ্ছে 5টা, আর রিং কটা? টোটাল রিং হচ্ছে 4টা। ক্লিয়ার? ওই কারণে আমরা কি বলি জানো? 5 টু দি পাওয়ার 4 হচ্ছে উত্তর। ক্লিয়ার? তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে 625। 625 উপায়ে কিন্তু এই 4টা আংটি 5টা আঙ্গুলে পরানো যায়। যদি কেউ বলে স্যার আপনি চলে যান লেটার বক্সের টেকনিকে, লেটার বক্স কীরকম? ধরে নাও 5টা লেটার বক্স আর 4টা চিঠি। কি বললাম? 5টা লেটার বক্স আর 4টা চিঠি, কত উপায়ে 4টা চিঠি 5টা লেটার বক্সে পোস্ট করা যায়? এরকম ধরনের অঙ্ক অলরেডি তোমাদের কিন্তু বিশেষ সংযোজনী বই আছে। ক্লিয়ার? এবং করিয়েছি ফার্স্ট 1 থেকে 7 নম্বর অঙ্কের মধ্যে আছে। তো আমরা ওখানে কী দেখেছিলাম? তো 5টা লেটার বক্স। তো আমি প্রথমে লেটার বক্সটাকে আঁকলাম, এই হচ্ছে লেটার বক্স। ক্লিয়ার? আর লেটার কটা? 4টা লেটার। তো আমরা যখন লেটার পোস্ট করি, আমরা কি লেটার নিচ দিক দিয়ে পোস্ট করি না উপর দিক দিয়ে পোস্ট করি? অবশ্যই উপর দিক দিয়ে পোস্ট করি, আর কালেক্ট করি নিচ দিক দিয়ে। তার মানে আমরা লেটার বক্স ওপর, লেটার আমরা ওপর দিকে কিন্তু পোস্ট করি লেটার। কেমন? তার মানে লেটার বক্স কটা? লেটার বক্স 5টা, আর লেটার কটা? 4টা। তো যে লেটার যদি ওপর থাকছে, তাহলে আমরা কি বলছি? আমরা বলছি 5 টু দি পাওয়ার 4। কেমন? লেটার বক্স নিচে আর লেটারটা ওপরে। তাহলে 5 টু দি পাওয়ার 4 মানে কত? 625। আমরা এত উপায়ে 4টা লেটার পোস্ট করতে পারবো। ঠিক একই রকম কৌশল যদি বলি এবার এই অঙ্কটার ক্ষেত্রে, কি বলেছে? n সংখ্যক বস্তু আর n সংখ্যক বস্তু আর কটা কটা বক্স আছে? 3টে বক্স আছে। তো এটা হচ্ছে বক্স, এটা হচ্ছে বক্স। আর বস্তু কটা? বস্তু আছে nটা। ক্লিয়ার? ধরে নাও এটা বস্তু। আমরা যখন বস্তু বক্সের মধ্যে রাখছি, তার মানে কি বক্সটা নিচে থাকছে আর বস্তুটা কি উপরে থাকছে, তাই না? বস্তু উপরে থাকছে। তাহলে লক্ষ্য করো টোটাল বক্স কটা? বক্স হচ্ছে 3টা, আর বস্তু কটা? nটা। তাহলে আমি কি বলতে পারি এখানে বলো তো? 3 টু দি পাওয়ার n। তার মানে আমরা বলতে পারবো এখানে যে যত উপায়ে রাখা যায় তার সংখ্যা হচ্ছে কত? 3 টু দি পাওয়ার n। সবটা কিন্তু কৌশল একই রকম। ক্লিয়ার? লিখে না চটপট। প্রত্যেকে দেখো কি বলেছে? পরপর দুটি ভিন্ন রঙের বল হবে এই শর্তে n সংখ্যক সাদা আর n সংখ্যক লাল বলকে যত প্রকারে এক সারিতে সাজানো যায় তা হলো। আচ্ছা দেখো না, আমাকে যখনই বলেছে না যে n সংখ্যক সাদা, তো বুঝে গেলাম যে টোটাল সাদা বল কটা আছে? nটা। তার মানে আমি বুঝে গেলাম যে হোয়াইট 1, হোয়াইট 2 এরকম করে টোটাল কিন্তু n সংখ্যক হোয়াইট বল আছে।
ঠিক একই রকম বলেছে n সংখ্যক লাল বল, তার মানে কি, তার মানে বুঝে গেলাম রেড 1 রেড 2 এরকম করে টোটাল কিন্তু n সংখ্যক রেড বল আছে। ক্লিয়ার? এটা আমরা বুঝে গেলাম যে nটা লাল বল আর nটা সাদা বল, মানে মোটামুটি এরকমভাবে থাকবে। এবার ওরা কি বলেছে, বলেছে যে পরপর দুটি ভিন্ন রং থাকবে। ক্লিয়ার? মানে এমন করে তুমি অ্যারেঞ্জ করো যেন দুটো একই কালারের বল পাশাপাশি না বসে, ভিন্ন ভিন্ন রং বসে। তার মানে কি, তার মানে এরকম হতে পারে না, দেখো তো হোয়াইট বলের পাশে একটা রেড বল, হোয়াইট বলের পাশে আর একটা রেড বল, এরকম করে চলছে। হোয়াইট বলের পাশে একটা রেড বল, কি এরকম হতে পারে কিনা বলো আগে? তাহলে এরকম কেস হতে পারে। তুমি বলতে পারো কেন স্যার আপনি কেন হোয়াইট দিয়ে স্টার্ট করলেন, রেড দিয়েও তো স্টার্ট হতে পারে। তাহলে রেড বলের পাশে একটা হোয়াইট বল, রেড বলের পাশে আর একটা হোয়াইট বল, এরকম করে চলছে। রেড বলের পাশে একটা হোয়াইট বল, তার মানে কেসটা হোয়াইট দিয়েও স্টার্ট হতে পারে আবার রেড দিয়েও স্টার্ট হতে পারে। দুই ক্ষেত্রে দেখো আমরা কিন্তু ভিন্ন বলগুলো কিন্তু রঙের বলগুলো পাচ্ছি, তাই না? এবার আমরা আগে পরিস্থিতিটা ক্রিয়েট করলাম, এবার ক্যালকুলেশন করি। দেখো এই যে অবস্থানে আছে না হোয়াইট বলগুলো, এই যে অবস্থানে আছে, তো হোয়াইট বলগুলো বলছে যে আমরা আমাদের জায়গাটা পরিবর্তন করব না, জায়গাটা আমাদের ঠিক থাকবে, আমরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করব। যেমন W2 বলছে আমি এখানে আসবো, W1 বলছে আমি ওখানে যাব, তার মানে কি ওরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হচ্ছে ওই পজিশানে থেকেই। কত উপায় হবে? তো দেখো আছে কটা এখানে, 1 2 3 4 5 চলছে এরকমভাবে, টোটাল কিন্তু n সংখ্যক আছে না, তার মানে কি ফ্যাক্টোরিয়াল n। একই রকমভাবে যারা রেড বল ওরা বলছে যে আমরাও আমাদের যে পজিশান আমরা চেঞ্জ করব না, আমাদের অবস্থানটাকে চেঞ্জ করবো না, কিন্তু আমরা নিজেরা নিজের মধ্যে চেঞ্জ হবো। আমাদের জায়গাটা আছে, জায়গাটা ওগুলোই থাকবে, ওই সেকেন্ড পজিশান, ফোর্থ পজিশান, ওই পজিশানে আমাদের জায়গাটা থাকবে, আসনটা থাকবে, কিন্তু আমরা নিজেদের মধ্যে চেঞ্জ কত উপায়ে করব বলো, কত উপায়ে আছে? কটা টোটাল n সংখ্যক আছে, তার মানে ফ্যাক্টোরিয়াল n। ক্লিয়ার? তার মানে ওরা পরস্পরের মধ্যে ফ্যাক্টোরিয়াল n ইন্টু ফ্যাক্টোরিয়াল n এত উপায়ে কিন্তু ইন্টারচেঞ্জ হবে। এবার লক্ষ্য করো বা মানে কি, বা মানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস দিলাম। এবার এর ক্ষেত্রে আবার কাজ চালু। এখানে যারা রেড বল আছে, রেড বল বলছে যে আমি যেমন ফার্স্ট পজিশনে আছি, আর একটা রেড বল থার্ড পজিশনে আছে, এরকম করে যে পজিশনে আছে, তো ওই পজিশনে থাকবো যাই, বাট আমরা নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ হব। কত উপায় হব? তাহলে 1 2 3 4 5 6 এরকম করে চলছে, তো টোটাল nটা রয়েছে, তাই ফ্যাক্টোরিয়াল n উপায়ে। আবার হোয়াইট বলগুলো কি বলছে, ওরা বলছে যে আমি যেমন সেকেন্ড পজিশান, ফোর্থ পজিশান, সিক্স পজিশান, এই যে পজিশানগুলোতে আছি, পজিশান ওগুলোই থাকবে, কিন্তু আমরা নিজের মধ্যে ইন্টারচেঞ্জ হব। তাহলে কত উপায় হব? কত উপায় হব? ফ্যাক্টোরিয়াল n উপায়ে। ক্লিয়ার? তাহলে এই কেসটা ঘটছে এবং এই কেসটা ঘটছে, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি পাচ্ছি কত বলো, ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার প্লাস ফ্যাক্টোরিয়াল n হোল স্কোয়ার। তো একে দুবার পাচ্ছি, তাহলে 2 ইন্টু কত, 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল n তার হোল স্কোয়ার। তার মানে অপশান এ হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ওকে, লিখে নাও চটপট। এবার অঙ্ক নাম্বার 25 কি বলেছে, যদি n ইকুয়াল টু MC2 হয় তবে NC2 সমান এই 4টা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? তো আমি বলেছিলাম না তোমাদের, যখনই n r m টেম এগুলো দেখতে পাবে তোমরা পার্টিকুলার কোন একটা ডিজিট ধরে অঙ্কটা করবে। ক্লিয়ার? তো দেখো আমি যেহেতু এখানে 2 দেখতে পেয়েছি, আমাকে তো উপরে হয় সমান বা বড় নিতে হবে, তাহলে বড় নিই। তাহলে বড় কত নেব, বেশি বড় নিতে যাবো না, ক্যালকুলেশন টাফ হয়ে যাবে, তাই 1 বড় নিচ্ছি 3। তাহলে আমি এখানে m এর মান m ইকুয়াল টু আমি কত নিচ্ছি, 3 নিচ্ছি। ক্লিয়ার? কারণ নিচে 2 ছিল তো তাই জাস্ট 1 বেশি নিলাম। তুমি ইচ্ছা করলে 4 নিতে পারো, 5 নিতে পারো, তোমার ইচ্ছা। এবার আমি যখন ক্যালকুলেশন করছি দেখো এখানে, তাহলে কি পাচ্ছি বলো, যদি এইখানে গণনাটা করি তাহলে কি পাচ্ছি n ইকুয়াল টু m এর মান তো 3, তাহলে 3c2। স্যার 3c2কে ভাঙলে কি পাবো? আরে ইয়ার এটাকে ভাঙলে পাচ্ছি 3 ইন্টু 2 আর নিচে কত 2 ইন্টু 1, তো ক্যালকুলেশন করলে পাচ্ছি কত বলো তো 3। তাহলে n এর মান আমি 3 পেয়ে গেলাম।
যখনই এনের মান 3 পেয়ে গেলাম, আমার দরকার কি বলো তো, এটার সমান এই 4টা অপশনের মধ্যে কোনটা হবে। ওই জন্য আমি এক কাজ করি বাবু, আমি লেফট হ্যান্ড সাইডে আগে মানটা বসাই। তো এনের মান তো 3 পেয়েছো, তাহলে কী লিখবো বলো, 3C2, তাই না? কারণ এখানে এনের মানটা কত, এনের মানটা যে 3 পেয়েছো, তাই না? এখানে তুমি যে আমাকে বলেছো কি NC2, এনের মান 3 পেয়েছো যে, তাহলে 3C2। তো 3C2 এখনই গণনা করলাম, কি পেলাম, 3 পেলাম, ঠিক কি না? দেখো 3C2 এখনই গণনা করলাম, তো 3 তো পেলাম। তুমি ইচ্ছা করলে আবার গণনা করতে পারো, নো প্রবলেম। এবার তুমি এখানে মানগুলো বসিয়ে দেখো যে 4টে অপশানের মধ্যে কোনটা কারেক্ট হচ্ছে। এম এর মান তো 3, তো 3 পুট করো, তো 3 + 1 মানে কত, 4, তাহলে 4C4। যদি একে গণনা করো পাবে 1। ক্লিয়ার? ক্যালকুলেশন করলে কি পাবে, 1 পাবে। অপশান বিতে যাও, যদি এখানে মানটা বসাও, এম এর মান তো 3, 3 + 2 কত হয়, 3 + 2 মানে 5, তো 5C4। ক্লিয়ার? 5C4। যদি কেউ এটাকে গণনা করো, তাহলে গণনা করলে কি পাচ্ছি, 4, 4 মানে কি 4 বোন, শিখেছিলাম না শর্টকাট নিয়ম। তাহলে 5 × 4 × 3 × 2, আর নিচে কত, 4 × 3 × 2 × 1। কাটাকাটি করো, তো অ্যান্সার কি পাচ্ছ, 5 পাচ্ছ। তো কই, এর সঙ্গে তো মিললো না। অপশান সি দেখো টেস্ট করে, অপশান সি, তো 3 × আচ্ছা এম এর মান কত, 3, 3 + 1 মানে কত, 4, তাহলে 4C4। তো 4C4 মানে তো 1 হয়, তো 3 × 1 মানে কত, 3। আরে এটা তো এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। চলো অপশান ডিটা দেখি টেস্ট করে একটু। অপশান ডি এ কী আছে, 3 × এম এর মানটা পুট করো 3, 3 + 2 মানে 5, তাহলে 5C কত, 4, তো 5C4 মানে তো 5 পেয়েছি, 3 × 5 = 15। তো লক্ষ্য করো এই 4টে উত্তরের মধ্যে অপশান সি এর রেজাল্টটাই খালি ওর সঙ্গে ম্যাচ করছে, ওই কারণে অপশান সি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। ব্যাস, অঙ্ক নাম্বার 25 কমপ্লিট। বুঝলাম না, পুরোপুরি তো ম্যাচ করেছে। দেখো অ্যান্সার কত, 1 ওর সঙ্গে ম্যাচ করেনি, 5 ম্যাচ করেনি, 3 ম্যাচ করে গেছে, 15 ম্যাচ করেনি, তাই অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো তোমাদের আজকে এই কয়েকটা অঙ্ক করালাম, আবার নেক্সট দিন বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। আজ আমাদের এটুকুটাই, নমস্কার, ধন্যবাদ।